আমরা হচ্ছে শায়েক স্যারের স্টোরি শুনবো। শায়েক স্যার, আপনার শিক্ষকতার ক্যারিয়ার প্রায় 53 বছর এবং কালকে সম্ভবত আপনার শেষ দিন শিক্ষকতার। তা আপনি যদি আপনার গল্পটা বলতেন, যে আপনার তো জন্ম সিলেটে, আর আপনার পরিবারের তো একটা ঐতিহ্য আছে, আপনি যদি ওটা বলতেন যে আপনার ফ্যামিলি লিনিয়েজটা যে সম্ভবত মুঘল আমলের সাথে একটা সম্পর্ক আছে। না ওইরকম, হ্যাঁ ওইরকমেরই কিছুটা। তবে I was born in 1947 in a village which is now in India. And I was born in 1947, 847. That means that was British India. I grew up in East Pakistan and studied there, completed my study, had my masters, and after masters, when I joined, Liberation War started, and after Liberation War, I continued my service as a lecturer of government college. আমরা সেগুলো আস্তে আস্তে আসবো, কিন্তু তাহলে আপনার স্যার 4টা ন্যাশনালিটি স্যার। আপনি জন্মেছেন হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়াতে, তারপর আপনি একদিনের জন্য ইন্ডিয়ান ছিলেন, বলা যেতে পারে। তার পরের দিন 15 আগস্ট হলেন পাকিস্তানি, তার 71 সালে হলেন বাংলাদেশ। আপনার গ্রামটার নাম কি মনে আছে স্যার? আপনি মানে যেই জায়গায় জন্মেছেন ইন্ডিয়ার কোন জায়গায়? একটা ভিলেজ যেটা করিমগঞ্জ জেলায়, করিমগঞ্জ সিলেট, মানে ইন্ডিয়ার করিমগঞ্জ, আসামের মধ্যে করিমগঞ্জ। আর আপনি যদি আপনার পূর্বপুরুষ নিয়ে বলতেন স্যার, ওটা পূর্বপুরুষের তো একটা পরিচয় আছে। পূর্বপুরুষের পরিচয়, মাই গ্র্যান্ডফাদার রাদার স্টাডিড ফার্সি, এবং ওই মুঘল আমলের ওদের সাথে কিছু সম্পর্ক ছিল। বলে দেন স্যার, সম্পর্কে শুনি আমরা। উনি বাংলা ইংরেজির চেয়ে ফার্সি ভালো জানতেন। এমনি কথাবার্তায় তো যদিও জায়গার মানুষজনের সাথে, and he was quite an influential person and sometimes even quite aggressive. ওনার বাড়ির সামনে দিয়ে মানুষজন ঢুল বাজায় গেলে ধরতো। ধরে কি করতো স্যার? মানে অলমোস্ট পিটানোর মতো কাজ করতেন। তারপর আপনার সেনাপতি, মুঘল সেনাপতি, এরকম একটা ব্যাপার আছে স্যার আপনার পূর্বপুরুষের? না, সেটা হলো ওল্ড কাহিনী। কাহিনীটা এরকম যে it is said, I do not have concrete evidence, that one of the দারা সুজা আওরঙ্গজেবের যখন যুদ্ধ হয়, তখন one of his sons army ran away, defeated once, ran away towards Sylhet and had to settle somewhere. That is the family where we have the lineage. আর আপনার নানির দাদির দিকেও মনে হয় একটা ওইটা ওইরকম ভাবে কিছু একটা আছে। ওনারা একটা ফ্যামিলিতে ছিল যেটা একসময় ওইদিকে একটা বড় ফেমাস ফ্যামিলি ছিল, প্রতাপগড় বলতো, ওইটার সাথে কিছু লিঙ্ক ছিল। ওটা জমিদার ফ্যামিলির সাথে ছিল। আপনি বলতে পারছেন না? আচ্ছা, ঠিক আছে। আপনারা স্যার বলেছেন অনেক ভাই বোন, 9 ভাই বোন। আর আপনার তো যদি বলতে 9 ভাই বোন, আপনার বাবা মার সাথে কি আপনার যেমন অপেক্ষাকৃত কম ছেলে মেয়ে, 3 মেয়ে, আপনার সাথে যে রিলেশন আপনার বাবা মার সাথে, কি আপনার ওইরকম রিলেশন ছিল, নাকি একটু 9 জনের মধ্যে আপনার ভাগ একটু কম পড়তো? না, এরকমের কিছু ছিল না। We were rather well-knit family, and my parents were really people, those who demonstrated a lot of affection to each and every one of us. যদিও my father used to be a civil servant, একটু সিনিয়র লেভেলে ছিলেন, মোটামুটি যে বেতন পাইতেন তাতে কষ্ট করে আমাদের চলে যেত। আমরা কোনো ধরনের খুব ট্রাবলে পড়ি নাই, but we never had a very kind of luxurious life. ওইভাবেই। And immediately after Liberation War, things changed for the whole family seriously. আমরা একটু তার আগে আসি স্যার। আপনার বাবা তোমার সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিস ছিল, তো আপনার স্কুল স্যার বলেছিলেন যে অনেক চেঞ্জ করতে হবে। স্কুল যেহেতু উনি সিভিল সার্ভেন্ট ছিলেন, উনি বিভিন্ন জায়গায় পোস্টেড হয়েছে। There was a time we were in Sylhet, চিটাগাং। সেই সময় আমি চিটাগাং মুসলিম হাই স্কুলে পড়ছি। তারপরে দিনাজপুরে গিয়ে একটা স্কুলে পড়ছি, এটাকে দিনাজপুর হাই স্কুল বলতো, সেটাতে পড়ছি। তারপরে সিলেটে আসছি, সিলেটে সে এমসি কলেজে পড়ছি। মানে টোটাল কতগুলো স্কুল হবে স্যার আপনার 1 to 10 এর মধ্যে প্রায়? আর বাকিগুলা ওগুলা ছোটগুলা অনেকগুলো মনে নাই, আমার পুরো নাম মনে নাই। যেমন হবিগঞ্জে একটা স্কুলে পড়তাম আমরা, ওটা আবার টিচার্স ট্রেনিং স্কুলও ছিল, সেখানে পড়ছি।
তারপরে সিলেটেও একটা ছোট প্রাইমারি স্কুলে পড়ছি, ওইটার নাম এখন বদলে গেছে, ওটার নাম এমআইজি ওসমানী প্রাইমারি স্কুল। আপনার কি সমস্যা হতো স্যার যে এতবার চেঞ্জ? আপনার তো ফ্রেন্ড তো ভাবে হতে হতে হ্যাঁ, চেঞ্জের সময় আমার হতো কি, উই ইউজ টু বি ফ্রেন্ডস, কোথায় একটু বন্ধুত্ব হলো, তারপরে ওরা হারিয়ে গেল, নতুন নিউ সেটস অফ ফ্রেন্ডস উই ইউজ টু গেট। মনের সাথে পরে যোগাযোগের কোনো সম্ভাবনা হয় না এর, সেই জন্য যোগাযোগটা লং লাস্টিং হয় নাই মোস্টলি। তো লাস্টে গিয়ে আপনি এসএসসি দিলেন স্যার দিনাজপুর। হ্যাঁ, দিনাজপুর থেকে এসএসসি দিলাম, এইচএসসি দিলাম। স্কুলে স্যার আপনাদের স্কুল টাইপ কিরকম? আপনাদের কি টিচার কিরকম পিটায় তো স্যার? হ্যাঁ, আপনি কি মার খেতেন স্যার? আমি মার খেয়েছি। আমি বলি, একটা কাহিনী বলি। আমাদের ওই স্কুলে একজন ছিলেন, ওনাকে আমরা দারোগা স্যার ডাকতাম। দারোগা স্যার বলার কারণ হলো, উনি পুলিশে ছিলেন, এক সময় কোনো একটা ডাকাতদের সাথে এনকাউন্টারে উনি ইনজোর্ড হন, এবং তারপরে আর পুলিশ সার্ভিস কন্টিনিউ করতে পারেন নাই। অ্যান্ড দেন হি বিকেম এ টিচার। হি ওয়াজ রিয়েলি এ রুথলেস টিচার। তো আপনার একটু মানে স্টোরিটা বল, আপনাকে স্যার কিভাবে মারলো স্যার, কি মার দিল স্যার আপনাকে? না, ওই তো একদিন হয়তো আমি মানে প্রপারলি বসেছিলাম না, বসাটা আমার ওনার পছন্দ হয় না, তো পিঠে এসে ধুমধাম কয়েকবার লাগাই দিল। দেখি স্যার বেশিরভাগ শিক্ষকরা কিরকম মার দিতেন? না, সবাই এরকম ছিল না। দেয়ার ওয়ার সাম রিয়েল সোবার টিচার্স অলসো। আপনার কি মনে হচ্ছে ওই সময় যে পড়াটা আপনি পড়তেন স্কুলে, আর তারপর আপনি এতদিন স্কুলে চাকরি করলেন, কি পার্থক্য স্যার আসলে ছাত্র শিক্ষকদের? পার্থক্য তো অনেক। এখন তো আমরা ওইভাবে টিচার স্টুডেন্টকে ট্রিট করতে পারি না। যদিও ওই সময় আমরা উই ওয়ার ট্রিটেড লাইক দিস, উই ডিড নট রিয়েলি মাইন্ড মাচ। ইট ওয়াজ রাদার দ্য ট্রেডিশন অফ দোজ ডেজ। হ্যাঁ, সেজন্য আমরা এটাকে যে খুব মাইন্ড করছি তা না। আর তারপর স্যার এইচএসসির জন্য গেলেন হচ্ছে সিলেটে এমসি কলেজে। হ্যাঁ, সেখানে এইচএসসি পড়লাম, এবং সেখানে দেয়ার ওয়ার ইনফ্যাক্ট ইন দ্যাট এমসি কলেজ ইজ এ ভেরি রিনাউন্ড কলেজ। ওই সময় ওর অনেক নাম ছিল, এবং ওই সময় উই হ্যাড সাম টিচার্স দ্যাট রিয়েলি ইনফ্লুয়েন্সড আওয়ার লাইফ। ওয়ান অফ দ্যাম ওয়াজ প্রফেসর গুলাম রসুল, বায়োলজি টিচার ছিলেন। ইনফ্যাক্ট হি ইনফ্লুয়েন্সড মি টু স্টাডি বায়োলজি। There was another teacher. স্যার একটু গোলাম রসুল স্যারের ব্যাপারে যদি বলতেন, উনি কি মানে কি পড়ালেন যে আপনার তো বায়োলজির প্রতি? বায়োলজি তো স্যার আসলে একটু কঠিন, অনেক টার্ম মুখস্থ করতে হয়, সায়েন্টিফিক নেমস আছে। Now, he used to be someone who used to teach in such a way, মনে হতো যেন সে তার ওই সিচুয়েশনে চলে গেছে। While explaining about a forest or so on, মনে হতো যেন আমাদেরকে সেই জায়গায় নিয়ে গেছে। এরকম ভাবে সুন্দর ডিসক্রিপশন দিতেন। আবার বলছেন স্টাডি ট্যুরে যেতেন। হ্যাঁ, স্টাডি ট্যুরে দুই এক জায়গায় এখানে সেখানে নিয়েছেন উনি, সেগুলো ভেরি ইম্পর্ট্যান্ট। তারপরে আরেকজন ছিলেন টিচার, হ্যাঁ, সুধীর পাল, উনি বাংলা টিচার ছিলেন। ওনার ক্যারেক্টারিস্টিক্স ছিল, উনি যদি ক্লাসে এসে দাঁড়ান and start his lecture, naturally the whole room is to become pin drop silent. Everyone is only listening to him, mesmerized হয়ে যেত, and that was his characteristics. এটা আপনি এখানে অনার্স করে এইচএসসি, আপনি মাস্টার্সের সময় কি স্যার ঢাকা? না, এটা এইচএসসির সময়। যে অনার্সের সময় ঢাকা আসলেন স্যার? ঢাকায় আসছি, হ্যাঁ। তো কিরকম চেঞ্জ দেখলেন স্যার ঢাকা, মানে আপনার সিলেট থেকে তো ঢাকা অনেক। আচ্ছা, ওই সময় ইনফ্যাক্ট আমি যখন আসি তখন এসে অ্যাডমিশন টেস্টের জন্য টেস্টটা দেই, আমার কিরকম মনে হচ্ছিল যেন আমি খুব ভালো করি নাই। হ্যাঁ, বাট দেন আই ফাউন্ড আউট দ্যাট নো, আই এম ওকে, আই বিন গিভেন এ প্লেস। এবং তখন বায়োলজি নিলেন স্যার? বোটানি পড়ার জন্য মাস্টার্স, মানে বোটানিটাই চুজ করলেন স্যার। এটা আরেকটু হচ্ছে আপনি তো স্যার ঢাকা এসে সাইকেল চালাতেন না, মানে যেটা অনেক আপনি বলতে, কেন স্যার সাইকেল চালাতেন না যে এইচএসসিতে বা? না, সাইকেলের প্রতি আমার আসলে খুব ফ্যাসিনেশন ছিল না। হ্যাঁ, আই ইউজ টু বি কনফিউজড ব্যালেন্সিং ইট, যদিও আমি চালাইতে পারতাম। এবং সেই জন্য সিলেটে একটা ট্র্যাডিশন ছিল, তখন সিলেটের শহরের মানুষ স্কুলে যেত, কলেজে যেত, এমসি কলেজের সামনে অথচ একটা সাইকেল স্ট্যান্ড আছে, দ্যাট ক্যান অ্যাকোমোডেট অ্যারাউন্ড 300 সাইকেল, বিকজ মোস্ট অফ দ্য স্টুডেন্ট সাইকেলে যেত, কিন্তু আমি যেতাম না, আমার ওটা ঠিক ভালো লাগতো না। আর যে টিফিনের সুবিধা হলো
যেহেতু আমি সাইকেলে যেতাম না, মা আমাকে রিক্সার ভাড়া দিতেন এবং সেটা আমার পকেটে রেখে আমি বন্ধুর সাইকেলে তার সাথে চলে যেতাম। And এই পয়সা দিয়ে আমাদের মোটামুটি টিফিন হয়ে যেত। বন্ধু একটা বেতন পেতো স্যার, বেশ প্রথম চাকরি। না, বন্ধু বেতন পেত না, হ্যাঁ, খাবারটা পেত। এইটার পর যে স্যার ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকলেন, আর আপনার তো বেশ কিছু বন্ধু হলো স্যার। আপনি তো হলে থাকতেন, আমরা কোথায় থাকতেন? না, আমি হলে থাকতাম না, আমি আমার খালার বাসায় থাকতাম প্রথমে ফুলা রোডে, তারপরে মামার বাসায় থাকতাম তেজগাঁ। হ্যাঁ, এই দুই জায়গায় আমি ছিলাম আর কি ছাত্র অবস্থায়, এবং থেকে লেখাপড়া করছি। আপনার বন্ধুদের নেই যদি বন্ধুদের মধ্যে আমার এক বন্ধু আমার অলরেডি ছিল সিলেট থেকে, আমার সাথে ছিল আজিজুর রহমান লস্কর। He became a professor and he is now retired. হ্যাঁ, আর আরেকজন আছে আব্দুল খালেক বলে একজন ছিল, সে বরিশাল কলেজের প্রিন্সিপাল হয়ে রিটায়ার করেছে। আপনার সাথে এখন স্যার যোগাযোগ হয়? আমরা ওই অ্যালুমনাই অ্যাসোসিয়েশনে মাঝে মাঝে মিটিং ইয়ারলি মিটিং হয় ঢাকা ইউনিভার্সিটির বোটানিক্যাল ডিপার্টমেন্টে। তো সেই সব জায়গায় আমরা মাঝে মাঝে উই ম্যানেজ টু কাম এন্ড সি ইচ আদার। ওই সময় তো স্যার ঢাকা ইউনিভার্সিটিতে অনেক বাঘা প্রফেসর ছিলেন, আপনার কি কারো মনে আছে কেউ কি আপনাকে ইন্সপায়ার করেছে? যে দেয়ার ওয়ার মেনি লাইক দ্যাট। হ্যাঁ, একজন ছিল ডিএনআই, ডক্টর নুরুল ইসলাম, was the professor and head of the department. He was really a talented person. There was another one, Mr. Salar Khan. সালার খানের মতো এত মেমোরিতে জিনিস রাখার মতো টিচার আমি দুনিয়াতে দেখিনি। তার বোধহয় দুনিয়ার কোনো গাছপালার নাম সে জানে না, এটা নাই। টেক এনিথিং, স্যার এটা কি, হি নোজ দি সায়েন্টিফিক নেম। এটা কি স্যার শুধু ওনার মুখস্থ বিদ্যা নাকি এই বিষয়টা ভালোবাসা? আই ডোন্ট নো, মনে হলো যেন দিস ইজ হিস্টরি। এটা একটা আমরা একেবারে বিদেশি গাছ নিয়ে আসছি, এসে বলে স্যার, হ্যাঁ, অর্নামেন্টাল প্ল্যান্ট হয়তো কেউ এনে সিলেটের বাগানে লাগাইছে, দিস। তো আপনার এই যে বোটানিতে তো স্যার একটা বড় সমস্যা হচ্ছে গাছের নাম মুখস্থ করা বা সায়েন্টিফিক নাম মুখস্থ করতে হয়। ওই বোটানি পড়ি না, আমি পড়ছি সেটা হলো ফিজিওলজি, অন্য সায়েন্স। হ্যাঁ, সাইটোজেনেটিক্স, সেল জেনেটিক্স, সেখানে মাইক্রোস্কোপের উপর কাজ করে। কিন্তু ওটা তো সায়েন্টিফিক নাম তো স্যার লাগে নিশ্চয়ই। ওইটাতে সায়েন্টিফিক নেম খুব লাগে না, কারণ স্পেসিফিক স্পেসিমেনের উপর কাজ করতে হয়। তো ওই স্পেসিমেন তো আমরা জেনেই নেই। You are not dealing with hundreds of them, you are dealing with only 5. তো সেই ধরনের সিচুয়েশন। তো এটার পরে স্যার আপনার এই সময় কলেজের আবার স্বীকার করার আচ্ছা, না, ওইটা আমার লাইফ লং হবি ছিল। আমাদের ফ্যামিলিতে, আমাদের বিশেষ করে মায়ের ফ্যামিলিতে, মামারা শিকার করতেন, আমাদের বন্দুক ছিল। তো ওই সময় আমি মামাদের সাথে গিয়ে শিকার শিখছি, হ্যাঁ, শিকার করছি। বড় ভাইও মামা ভাই না একসাথে শিকারে গেছি। এই ধরনের সিচুয়েশন আছে অনেক। কলেজ ইউনিভার্সিটির সময় কলেজ ইউনিভার্সিটির সময় যখন আমি কলেজে, আমার মামা তখন নতুন চাকরি করেন, ওই ধরনের আর কি, ছোট মামা যেটা নতুন চাকরি করেন তার সাথে। হ্যাঁ, এর আগে যখন সিলেটে ছিলাম তখন অন্য মামাদের সাথেও আমরা শিকারে টিকারে গেছি। তো এটা হাওড়ে আপনি কি মাটিতে থেকে করতেন নাকি কাদা পানিতে থেকে করতেন? কাদা পানিতে নামতে হতো। হাওড়ে শিকার সোজা না, ইট ইজ এ রিয়েল ডিফিকাল্ট জব। শীতের সময় যেতে হয়, শীতে কষ্ট করে শিকার করতে হয়। আর আপনার কি শুধু বন্দুকই থাকতো, বাসি থাকতো, এরকম কিছু থাকতো না? বন্দুক থাকতো, এরকম কিছু থাকতো না? না, বন্দুক, শুধু বন্দুক। হাওড়ে গেলে বন্দুক, এমনি ছোটখাটো জায়গায় গেলে আমরা টু রাইফেল, এয়ার গান, এগুলোই নিয়ে যেতাম। আপনার কি স্যার মানে আপনার যেহেতু বোটানিক্স জুলজিও পড়া, আপনার কি পশু পাখির প্রতি কোনো ইয়ে ছিল, যে পাখি দেখা এরকম কোনো? Well, I don't know, maybe it may not be true for all. বন্দুক হাতে নিলে মানুষের কাছে এক ধরনের অ্যাগ্রেসিভনেস চলে আসে। That is why, we are, as a biology student of biology, I know that there are some endangered species, the rare birds are there. কিন্তু বন্দুক হাতে থাকলেও যে না, এটা রেয়ার বার্ড, মারবো না, এই চিন্তাটা আসতো না। প্রথমে মনে হচ্ছে না, I must bring it down, এই ধরনের একটা সিচুয়েশন। আপনি মানে পাখি, সাপ এসবের, সিলেটে তো অনেক সাপ টাপের কবলে পড়েন স্যার এই সময়? না, সাপের কবলে। আর একটা সমস্যা, আমার শখ ছিল বড়শি দিয়ে মাছ ধরা। ওই সময় সিলেটে কতগুলো বড় বড় পুকুর ছিল, ওগুলোতে ভালো মাছ পাওয়া যেত এবং অ্যাংলিংটা প্র্যাকটিস করা যেত। আপনি লাস্ট কবে স্যার ধরেছেন মাছ?
অনেক আগে, এটা 30-40 বছর আগে। কারণ পার্ট অফ মাই ক্যারিয়ার আই স্পেন্ট ইন নাইজেরিয়া। সেখানে আমার এই ধরনের কিছু কোনো এইসব শখ আর কিছুই করার কোনো সুযোগ ছিল না। আর তারপরে এসে তো এখন তো বাংলাদেশে তো হান্টিং ইজ ব্যান্ড, সো আই ক্যানট গো ফর ইট। আর অ্যাংলিং এটাও প্র্যাকটিস করার খুব সুযোগ টুযোগ পাইনি। অকেশনালি এখানে সেখানে হয়তো কিছু করতে পারছি। স্যার একটা গল্প ছিল আপনার মনে হয় দাদার, বা উনি মনে হয় একটু মানে বাঘ শিকার। আচ্ছা, না ওইটা হলো এরকম যে তখন ইন দোজ ডেজ সিলেটের দিকে একটা প্র্যাকটিস ছিল বাঘ শিকার, ওটাকে বলতো খেদা। হ্যাঁ হ্যাঁ, খেদাতে হয়তো কি জন্তু জানোয়ারকে দৌড়িয়ে এনে একটা ঘেরাওয়ের মধ্যে নেওয়া হতো, এবং ওইখানে ওই ঘেরার মধ্যে গেলে সারা পাড়ার লোকজন, কাছের নিজের লোকজন জড়া হতো, এবং ওইটাকে এক ধরনের সেরিমোনিয়াল ক্রুয়েলিটির সাথে ওটাকে মারা হতো। তো সেই মারা মানুষজন ওখানে শরিক হতেন। ইনফ্লুয়েন্সিয়াল ম্যানদের একটু সামনে আসতে দেওয়া হতো। ওটাকে প্রথমে একটা মানে বাঁশের কাঠের খুঁটির ঘেরা থাকতো, ভিতরে একটা জালের ঘেরা থাকতো, ওই জালের ঘেরার ভিতর থাকতো, আর ওই জাল বিটুইন জাল অ্যান্ড ওই কাঠের খুঁটির মাঝখানে ডিগনিটরিদের একটু যেতে দেওয়া হতো। অ্যান্ড মাই গ্র্যান্ডফাদার ওয়াজ অলসো ওয়ান অফ দেম লাইক দ্যাট। অ্যান্ড সাডেনলি যখন ওটাকে বাঘটাকে অ্যানয় করা হয়, সে এসে ওনার পায়ে খামচা মেরে ধরছিল, এবং দেয়ার ওয়াজ স্ক্র্যাচেস অন হিজ লেগ। উনি গুলি করে মারতে হয় সময় নাকি? শেষে ওরা অনেক না, ওরা জেনারেলি বর্ষা দিয়ে মারতো, গুলি করেও মারতো। যদি ওরকম অ্যাগ্রেসিভ হয়ে গেলে কাউকে বেশি ক্ষতি করে ফেললে গুলি করেও মারতো। এটার পর স্যার আপনি স্যার ঢাকা ইউনিভার্সিটি পাশ করলেন, তারপর স্যার চাকরি নিলেন, শিক্ষকের চাকরি করটিয়া কলেজ, এই যে টাঙ্গাইল শাহাদাত কলেজ করটিয়া। তো এই আপনি শিক্ষকতা কেন নিয়েছেন? আপনি তো ততক্ষণে স্যার আপনি যে সাবজেক্টটা, এটা অনেকে তো মাইক্রোস্কোপ দিয়ে রিসার্চ করার। না, তো বেসিক্যালি ইট ওয়াজ বায়োলজি। হ্যাঁ, সো আমি বললাম আই ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই ওয়ান অফ মাই টিচার, and that is why I thought that teaching will be a good thing for me. And in fact, throughout my life, I really enjoyed teaching. Teaching gave me a lot of satisfaction. এটা মানে আপনি জেনে বুঝেই স্যার টিচিংটা? হ্যাঁ, তখন I more or less thought that yes, this my teacher, he is leading a very simple life and honorable life. Maybe I will achieve that. তারপর আপনি তো স্যার মানে আপনি তো একটা হ্যান্ডসাম মানুষ স্যার, আপনি এই ইউনিভার্সিটি পড়ার সময় আপনার কোনো প্রকার প্রেম হয় নাই স্যার? আমাদের ওই সময়টা ছিল অনেক কনজারভেটিভ টাইম। আমাদের সময় ছেলে এবং মেয়েদের ক্লাসে কাছাকাছি বসতে দেওয়া হতো না, টু কোয়াইট সেপারেটলি বসতে দেওয়া হতো। ইভেন করটি কলেজে যখন আমি চাকরি করি, হ্যাঁ, টিচার্স কমন রুমের পাশে ছিল গার্লস কমন রুম। The rule was that when a teacher comes out of his common room, he will go near to the girls' common room, pick the girls, go to the class, teach. After teaching, he will pick the girls again and bring them to the common room. Then he will go to his common room. এটা কি ঢাকা ইউনিভার্সিটিতে এই নিয়ম চলতো স্যার? না, এটা ছিল করটিয়া। আর ঢাকা কলেজে ইউনিভার্সিটিতে নিয়ম ছিল ওদের সিট আলাদা, আমাদের সিট আলাদা। তারপর বান্ধবীও হয় না? বান্ধবী না, উই ওয়ার ফ্রেন্ডলি, শুধু ফ্রেন্ডলি। লেটার স্টেজে ওই ধরনের এর বেশি কিছু হয় না। আর তারপর ওখানে তো করটিয়া কলেজে গেলেন, আপনার তখন প্রথম চাকরি, এবং আপনি বলছেন যে আপনার একটা ভালো বন্ধুত্ব হয় অন্যান্য ব্যাচেলর। There was quite a large group of bachelors teaching there, living together. আপনার কি কোন স্মৃতি মনে আছে স্যার? কি করতে ভালো লাগতো, কি করতেন স্যার? মানে কিছুটা খেলাধুলা করতাম, ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা ছিল, ভলিবল খেলার ব্যবস্থা ছিল। হ্যাঁ, তারপরে আমরা খাওয়া দাওয়ার প্রতি ইন্টারেস্টেড ছিলাম। লোকাল মার্কেটে অনেক ভালো মাছ পাওয়া যেত। দ্যাট টাইম করটিয়া ওয়াজ ফেমাস ফর কই মাছ, বিরাট বিরাট কই মাছ, এগুলো বাজার থেকে সিজনে পাওয়া যেত। আমরা লোক লাগিয়ে নিয়ে আসতাম, অ্যান্ড ইউ ইউজ টু হ্যাভ এ গুড ফিস্ট। তারপর ওটার পর স্যার আপনি আস্তে আস্তে যে ইস্ট পাকিস্তান সিভিল সার্ভিসে পরীক্ষা দিলেন? না, সিভিল সার্ভিসের পরীক্ষা হলো ওই সময় যখন আমি করটিয়ায় চাকরি করি, তখনই আমরা সরকারি কলেজের জন্য, তখন সিভিল সার্ভিস পরীক্ষাটা ওইভাবে বসে দেওয়া হতো না। দে ইউজ টু অ্যাডভার্টাইজ, দেন দে ইউজ টু জেনারেলি কল ফর অ্যান ইন্টারভিউ। ওই ইন্টারভিউতেই সিলেক্ট হয়ে যেত। হ্যাঁ, সো আই ওয়াজ ইন্টারভিউড এট এ টাইম লাইক দ্যাট। তো ইন্টারভিউটা কিছুটা ইলাবোরেট হতো, কারণ ওই সময় তারা
they used to give you একটা হোয়াইট বোর্ড থাকতো, চক থাকতো, হ্যাঁ। People, they used to encourage people to deliver lectures for selection. ও সিল্ক অর্জুন স্যার একটা এই আমার এখানে ডেমো দেয়, ডেমনস্ট্রেশন একটা ক্লাস। হ্যাঁ, ওই ডেমোর মতো একটা কিছু, ডেমোর মতো একটা সিচুয়েশন ছিল। দুটার পর আপনি আপনার বাবা স্যার ফোন দিল। হ্যাঁ, ওইটা তো তখন আমি করটিয়ে চাকরি করি অলরেডি, কিন্তু আমার অ্যাড্রেস দিয়েছিলাম আমার বাবা যেখানে চাকরি করতেন, নারায়ণগঞ্জ। সো ওইখানে দে সেন্ড অ্যান অ্যাপয়েন্টমেন্ট লেটার টু দ্যাট প্লেস ফর মি টু জয়েন টু কবি নজরুল কলেজ। তো আমার বাবা ওইটা আমাকে করটিয়ে পাঠায় বললো, তোমার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, ঢাকায় কবি নজরুলে জয়েন করবো। এটা কত সালের কাহিনী? সালটা এক্স্যাক্টলি মনে নাই। মানে 71 এর পরে না গেছে? 71 এর পরে, অনেক পরে, 77 না, ওইটা 71 এর, হ্যাঁ 71 এর দিকে। আচ্ছা, এটা কি মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে নাকি একটু আগে? একটু আগে। তো ওই টাইমে মুক্তিযুদ্ধের সময় আপনি বলছেন আপনি ধরুন আপনার বাবার সাথে নারায়ণগঞ্জে থাকতেন, ওই সময় যদি বলতেন যে আসলে মানে এটা তো অনেক একটা এত বড় একটা মানে এতজন মানুষ সামনে মারা যাচ্ছে এবং মানুষের জীবন, না ওইটা the whole situation was really frightening. আর আমি যেহেতু ব্যাচেলার ছিলাম তখন, আমার ফাদার বলে না তুমি যাই হোক তুমি ঢাকায় থাকো না, আমাদের সবার সাথে থাকো। উই হ্যাড এ বিগ ফ্যামিলি, আই টোল্ড ইউ, আমার 9টা ভাই বোন আমরা, তো ওইখানে একসাথেই থাকতাম এবং রেগুলারলি আসা যাওয়া করতাম। যদি কলেজে আসা লাগতো, খুব বেশি লাগতো না, তখনই আসা যাওয়া করতাম। ওই সময় আমি অনেক I witnessed many pathetic scenes and so on. I have seen dead bodies lying on the shores of the rivers. কুকুর মানুষের dead body নিয়ে টানাটানি করতেছে, এগুলো আমরা দেখছি। হ্যাঁ, and there were times, this kind of thing, times we used to have the feeling that, well, one day, who knows, maybe I will be among those dead somewhere. এটা কি একটা লং লাস্টিং এফেক্ট ফেলেছে আপনার জীবনে? এইটা না, তারপরে যখন জাস্ট বিফোর লিবারেশন, when Dhaka and Narayanganj was attacked by the Indian army. ইন্ডিয়ান আর্মি যখন তো নারায়ণগঞ্জে যে শীতলক্ষায় বোটে বম ফেলতো, কারণ এখানে ওই অয়েল নিয়ে আসা জাহাজ থাকতো, হ্যাঁ সেগুলোতে, এবং সেই সময় ফ্লাইটে দ্যাট ইজ টু মেক এ লট অফ হিউজ সাউন্ড। ওই জন্য ঘুমটুম হতো না আমাদের। আর আমি আবার একটু অ্যাডভেঞ্চারাস ছিলাম, আমি ওটা উড়োজাহাজ আসছে দেখে আমি ছাদে উঠে যেতাম, and then it used to create a frightening situation. সেগুলো আমার ড্রিমের পরবর্তী পর্যায়ে অনেক সময় এসেছে। এটা এরপর আচ্ছা আমরা আবার এরপর আপনি যে কবি নজরুলে ঢুকলেন, ওখানে কত বছর ছিলেন স্যার? ওখানে প্রায় 7 বছর ছিলাম। 7 বছর। তো তারপরে ওইখান থেকেই আমি নাইজেরিয়া চলে যাই। ওখানকার এক্সপিরিয়েন্স যদি বলতেন কেমন লাগতো স্যার? আপনার মানে প্রথম চাকরি কিরকম, পড়ানোর সময় আপনার কি মনে হতো, আপনি মানে কোন জিনিসটা আপনার ভালো লেগেছে, কিভাবে একটু ডেভেলপড? হোয়াটস হ্যাপেন্ড ইজ দিস, যখন আমি আমসি কলেজে ছিলাম, আই কেম অ্যাক্রস রিয়েল ডাইনামিক টিচার্স। ওইখান থেকে আমার মধ্যে একটা ডাইনামিজম ছিল, অ্যান্ড আই ফাউন্ড আউট দ্যাট ইভেন ফ্রম দ্য very beginning of my teaching, I was rather a forceful person and students used to like me. এবং সেই জন্য throughout my life I really enjoyed teaching. আরেকটি বলছেন স্যার, বোটানি আপনি পড়ানোর সময় আরো বেশি পছন্দ করেছেন? হ্যাঁ, পড়ানোর সময়, কারণ সেটা হয় কি লার্নিং এর সময় অনেক কিছু গ্যাপ থেকে যায়, হ্যাঁ, ইউ ক্যান অ্যাভয়েড সাম অফ দ্য থিংস, কিন্তু পড়ানোর সময় you have to go to each and every nook and corner to clear things to your students. That is why learning in fact continues, and teacher is always a lifelong learner. As you continue teaching, you continue learning. In fact, the way syllabus were taught even in the master's degree, some of them are needed now in for HSC. এরপর স্যার তো আপনি যে বললেন নাইজেরিয়াতে আসলো, তো আপনি কেন স্যার হতে এদিকে একটু আপনার কিভাবে নজর আসলো, কেন অ্যাপ্লাই করলেন স্যার? এক্সপেরিয়েন্সটা যদি বলতেন। নো, নাইজেরিয়াতে হলো কি ইমিডিয়েটলি আফটার লিবারেশন, দেয়ার ওয়াজ এ গ্রেট ক্রাইসিস, এবং সেখানে মানুষজনের বেতন দিয়ে
মানে ফ্যামিলি চলার মতো অবস্থাতে নেমে গেল। হ্যাঁ, তখন আমার মাই ফাদার হ্যাজ জাস্ট রিটায়ার্ড, সিলেটে গিয়ে একটা বাড়ি করে আসেন। আর আপনাদের তো একটা বড় পরিবার, আমাদের বড় পরিবার, অতএব আমাকে সাপোর্ট করতে হতো। সেই সময় মনে হলো যেন ইফ আই ক্যান আর্ন মোর দেন ইট উইল বি এ গ্রেট হেল্প টু দ্য ফ্যামিলি। এবং সেই সময় ওই সুযোগটা আসে নাইজেরিয়াতে যাওয়ার জন্য। ওই সময় নাইজেরিয়া কিন্তু খুব ভালো ছিল, দেয়ার মানি ভ্যালু ওয়াজ ভেরি হাই, 1 naira was more than a pound even, and ওইখানে আমরা মোটামুটি we earned a good amount of money. আপনি কিছু সংবাদপত্রের একটা বিজ্ঞাপন দেখে এখানে অ্যাপ্লাই করলেন, তারপর সরকারি চাকরি পেলেন। সরকার, হ্যাঁ, এটা পর কি আপনি পরে ডেপুটেশন এখানে গেলাম, এখান থেকে 5 বছরের ছুটি নিয়ে গেলাম, কিন্তু গিয়ে আমি ওইখানে পছন্দ করে ওটা আর এখানে ফিরে আসি। আপনার প্রথম প্লেনে চললেন স্যার এবার নাকি নাইজেরিয়া যাওয়ার সময়? হ্যাঁ, সেটাই। কেমন লাগলো স্যার একটা গিয়ে একটা অচেনা জায়গায় পৌঁছালেন যেখানে লোকজন বাংলা পারে না? না, বাংলা না পারলেও ইন নাইজেরিয়া পিপল স্পিক গুড ইংলিশ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইট। হ্যাঁ, তো সেই জন্য ওইখানে ইংরেজি বলতে পারলে মানুষকে বোঝানো যায়। হ্যাঁ, অ্যান্ড উই ডিড নট ফাইন্ড ইট ভেরি ডিফিকাল্ট অ্যান্ড দে ওয়ার ভেরি মাচ সাপোর্টিভ। ওই সময় নাইজেরিয়ার কথা ছিল, নাইজেরিয়ার প্রেসিডেন্ট বলতো মানি ইজ নট এ প্রবলেম, হাউ টু ইউটিলাইজ ইট ইজ দ্য প্রবলেম। তারা তলের এত পয়সা রোজগার করতে পারতো। নাইজেরিয়ার পরিবেশটা কিরকম ছিল? আফ্রিকা বলে তো আমরা ভাবি যে এয়ারপোর্টে সিংহ ঘুরছে, ওই সময় নাইজেরিয়ার যে তখন ক্যাপিটাল ছিল লেগোস, লেগোসের অবস্থা এখনকার ঢাকার চেয়ে ভালো ছিল। এই যে ফ্লাইওভার টোভার, দেয়ার ওয়ার প্লেন্টি অফ ফ্লাইওভার্স দেয়ার, এবং ইনফ্যাক্ট লেগোস সিটিটা mainland and some islands, 2 islands together is the city. এক আইল্যান্ড থেকে আর একটা আইল্যান্ড ফ্লাইওভার দিয়ে যেতে হবে। এই উন্নয়নটা কি স্যার কিন্তু সাধারণ করেছিল? ডিসঅর্গানাইজ ছিল, টোটালি ডিসঅর্গানাইজ। হ্যাঁ, they have spent a lot of money, development is there, development is going on very rapidly, but a lot of chaos was there. মানে কন্ট্রোলড না, ডিজাইন না। আর ছিল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অলসো সবসময় ভালো ছিল না, খুব হাইজ্যাকিং টাইজ্যাকিং এগুলো হতো। আপনি কোন স্কুলে জয়েন করলেন? আমি যেটা জয়েন করলাম এটা একটা স্টেট, নাইজার স্টেটের একটা জায়গায়, ওটা একটা মোটামুটি একটা শহর, ছোট শহর, কন্টাকরা, ওইখানে আমি চাকরি করছি। তো ওটা বলছেন সেটা হচ্ছে একই সাথে নরমাল পড়াশোনা ছিল এবং টেকনিক্যাল, সেকেন্ডারি টেকনিক্যাল স্কুল, এ লেভেলে পড়ানো হতো। তারপরে ইট ওয়াজ কনভার্টেড ইনটু এ টেকনিক্যাল স্কুল। ওরা কিন্তু নাইজেরিয়ায় তারা সিলেবাস, ওই ওয়েস্টার্ন সিলেবাস ফলো করতো। এটা HND বলে একটা কোর্স আছে, হায়ার ন্যাশনাল ডিপ্লোমা ইন UK, ইউরোপ, ওইটা ওইখানে ওরা স্টাডি করতো। আর ওদের ছিল ওয়েস্ট আফ্রিকান এক্সামিনেশন কাউন্সিল, ওইটা কন্ডাক্ট করতো HSC এক্সাম। তো আপনার স্কুলটা দুটো সিস্টেম ছিল, এটার পরে বললেন একটা গল্প বলছেন যে কিভাবে স্যার স্কুলটা চেঞ্জ হয়। সেখান থেকে আমি সরে গেলাম, কারণ ওইখানে যখন টেকনিক্যাল স্কুল হলো, আই ডিড নট রিয়েলি লাইক টু টিচ ইন এ টেকনিক্যাল স্কুল। হ্যাঁ, তো আই ওয়াজ ট্রান্সফার টু এ গার্লস স্কুল, গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল। তারা ওইটাকে সেকেন্ডারি স্কুল বলে না, ওরা ওটাকে বলে কলেজ। আমি পড়েতাম 11-12, ওটা ইট ইউজ টু স্টার্ট ফ্রম ক্লাস 6 to 12, এটার মতো। আর যে বলছিলেন স্যার যে আগের স্কুল প্রিন্সিপাল চেয়েছিলেন আপনি নিজে অ্যাপ্লাই করেছিলেন, যেহেতু আপনার পরেরটা মানে টেকনিক্যালে বোটানি কম ছিল, আর উনি আপনি রাখতে চাইলেন না, বলতে হবে। Well, what happened was that the technical school যখন হলো, the principal wanted to keep me there, but I did not like the idea of staying somewhere and teaching only integrated science. So I applied and moved to a college where biology is taught properly. ওটা যে ইন্টিগ্রেটেড সায়েন্স মানে ওটা আপনি কোন গ্রেডের জন্য ছিল সেটা? ওটা টেকনিক্যাল লোকদের জন্য ছিল, টেকনিক্যাল লোকদের জন্য। Before go to HND is a higher national diploma. এটা আমাদের ওই যে কিছুটা আমাদের যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মতো সিমিলার কোর্স ছিল। ওটাতে HSC বদলে একটু একটা সায়েন্সের একটা বেসিক কনসেপ্টটা দেওয়া হতো, আপনি স্যার সবগুলো সাবজেক্টের ইন্টিগ্রেটেড পড়াশোনা দিতেন। তো ওটার আপনি চাইছেন মানে বায়োলজির, তো হায়ার বায়োলজি পড়াবে না, ওইটা যেহেতু বায়োলজি না, সেই জন্য আমি সরে যাই। এটার পরে প্রিন্সিপাল চাইলে স্যার আপনি চান, আপনি তারপর
আবার উনি আপনাকে নিয়ে এবারে ওই হ্যাঁ, আপনাকে রাখতে cancel- চাইছিল, কিন্তু I did not agree with him, and I somehow managed to move to another school. মানে আপনি আপনার আবার অ্যাপ্লাই করতে হচ্ছে তো হ্যাঁ। উনি স্যার কেন রাখতে চেয়েছিলেন আপনাকে? He thought that I will be a better person to lead the team that is dealing with German. especially science. Science-এর পার্টটা, integrated science পার্টটা. He thought like that. এটার পর স্যার ওই এটার পর কি আপনি বিয়ে করেন স্যার? বিয়ে করি ওইখানে I went there as a bachelor, and then I thought that no, এখানে এইভাবে একা থাকলে there will be a lot of trouble, so I decided to get married and go there. আপনি with my ডিসাইড wife. করেছেন আপনার বাবা মা স্যার চাপ No, দিয়েছে? I decided, I told them that no, in this place, it is better to be with, have a family. কেন স্যার? না, কারণ ওই যে একা আইসোলেশন। ওরা কিন্তু আমাদের একটা বড় একটা বাড়ি দিছিল, 3 bedroomed house. They should be car loan. Immediately I joined, so I already had a car before the end of even the first year of service. হ্যাঁ, আমি নতুন গাড়ি কিনে ড্রাইভিং শিখছি, সেই ধরনের সিচুয়েশন তো ছিল। আপনার কি ভয় ছিল স্যার নাইজেরিয়ানরা ধরে আপনাকে একটা নাইজেরিয়ান না, মেয়ের সাথে না, বিয়ে না, দিয়ে ওই দেবে? ধরনের কিছু না। তো এটার পর স্যার আপনি বিয়ে করলেন, তারপরে সে এরপরটা কি আপনার খুব ভালো একটা টাইম যায়, যেহেতু আপনার কাছে যথেষ্ট টাকা আছে, আপনি নতুন ফ্যামিলি শুরু করেছেন। Yeah, those were really good days. আপনার কি আপনার অবশ্যই ওই সময় তো স্যার টিভি ছিল না এরকম? না, টিভি কেনা, টিভি আমরা কিনছি। টিভি অবশ্য ওরা ফ্রি ফার্নিশড বাড়ি দিত, এখানে সব থাকতো স্যার। সব থাকতো, কিন্তু টিভি দিত না। টিভি আমরা নিজেরা কিনে নিয়েছিলাম। অত কিছু তো হতো না টিভিতে তো। না, তখন ওই যে টিভিতে রেগুলেটেড প্রোগ্রাম হয়তো ডিশ দিয়ে, এটা দিয়ে, সেটা দিয়ে দেখা যেত। তো আপনার এমনি অবসর সময় কি আপনি আফ্রিকা কি ঘুরতে গেছেন স্যার? হ্যাঁ, ডিউরিং হলিডেজ, ওইখানে হলিডেজ যেহেতু গাড়ি আছে, হ্যাঁ। আর আফ্রিকা, বিশেষ করে নাইজেরিয়া, various part of Nigeria has various kind of specialties. Nigeria is really a beautiful country in that respect. আপনি যদি এখন ভাবেন স্যার কোন জায়গাটা কথা মনে পড়ে স্যার, মানে কি টাইপের পরিবেশটা মনে পড়ে আপনার? ওই যে আমি কতগুলা গেম রিজার্ভ বেড়াতে গেছি, game reserve, জি, গেম sir. রিজার্ভ গুলা দেওয়ার ভেরি নাইস প্লেসেস। এত বেশি না, ছোট করো। আর আমরা বিশেষ করবো স্যার, বাকি পার্টটা আমরা কালকে করবো না। না, গেম আর রিজার্ভের না, আর গেম রিজার্ভের ব্যাপারে বলছেন স্যার, গেম রিজার্ভের যে ওইখানকার অ্যানিমেল গুলো ভয় পায় না। না, গেম রিজার্ভস all over the world, they are kept in such a way that in that area animals become used to seeing people, so they are not afraid of them. They become a little bit cautious when people come near. এবং মানুষকেও cautious থাকতে হয়. You cannot go very near to a lion or tiger or something like that, so a safe distance is always maintained, but you can have a good observation if you are in a right place. আমরা এক জায়গায় একটা উঁচু জায়গা থেকে লাইন দেখছি নিচে, হ্যাঁ। So that's ওইখানে থাকতে আপনার প্রথম সন্তান হয় মেয়ে? হ্যাঁ, না, প্রথম সন্তান আমার যখন হয় তখন মেয়ের জন্ম হয় বাংলাদেশে। তারপরে ওরা পরের বাকিরা ওইখানেই জন্মেছে, নাইজেরিয়াতে। আপনার ফিলিংস কেমন ছিল স্যার যে প্রথম বাবা হওয়ার? আপনার মনে পড়ে কিছু? That is always something, সেখানে তো মানুষ feel proud of, and there is a sense of fulfillment of so many things. এটার পরে স্যার আপনি নাইজেরিয়া আবার অনেকদিন কতদিন চাকরি করলেন স্যার? প্রায় 20 বছর। 20 বছর, অনেক বছর স্যার। হ্যাঁ। এটার পরে স্যার আপনি ফেরত আসলেন, বলতে নাইজেরিয়ার কি কারণে ফেরত আসলেন? ওইখানকার অবস্থার একটু পরিবর্তন হলো, আমার বাচ্চা কাচ্চাও বড় হচ্ছিল, তো মনে করলাম এখন মানে দেশের পরিবেশে বড় হওয়াটা তাদের জন্য ভালো। আপনার কি সেফটিটা ভাবেন না যে ওখানে তো আপনার একটা ভালো চাকরি আছে, যেখানে বেতন ভালো, অনেক সুবিধা, এখানে আসলে তো আপনাকে আবার নতুন করে সব খুঁজতে হবে। এতদিন আপনার 20 বছর that challenge was there, and that challenge I had to face. যেমন ওইখানে আমি গাড়ি মেনটেন করে নিজের গাড়ি চালাই আরামে ঘুরে বেড়াতে পারতাম, এখানে এসে তো অনেক দিন গাড়ি কিনতে পারি নাই। হ্যাঁ, যদিও এখন আমার একটা গাড়ি আছে, কিন্তু অনেক দিন এখানে 26 বছর, ধরো লাস্ট 5 years I have a car, before I did not have it. তো সেগুলো ছিল। আপনার আব্বা আম্মা স্যার তখন বেঁচে ছিলেন না? আমার আব্বা আম্মা মারা গেছেন। আমি
বাংলাদেশে পৌঁছার পর। তো এটার পরে যদি বলতেন যে আগা খানের শুরুটা কিভাবে হলো আপনার আগা খান স্কুলে? ওটা একটা ভেরি কুইক সাকসেশনে কিছু একটা হলো। আমি যখন এসে নামি তখন হয়তো আগা খান স্কুল একটা অ্যাডভার্টাইজমেন্ট দিছিল পেপারে, আমার ভগ্নিপতি সেটা দেখে বললো ভাইয়া এইখানে আপনি একটু আপনার সিভিটা ড্রপ করে যান। সেই সিভি ড্রপ করার যাওয়ার পরে দে কল্ড মি ফর এন ইন্টারভিউ, and when I came for the interview they said okay John, I wanted to some time grace period but they did not allow me and I had to join. আমরা স্যার আজকে স্যার একটু বাকি পার্টটা আমরা কালকে করবো, না, কারণ হচ্ছে আপনার এই যে এখানে তো অনেকদিন অন্য একটা সিস্টেম এসে পড়ালেন, এখানে এত বছর গেল, আপনার অনেক স্মৃতি, অনেক ফ্রেন্ড ছিল, আর এটির মধ্যে আপনার মেয়েরা বড় হলো, আর যেটা স্পেশালিটি আপনার চিন্তাধারা স্যার নর্মাল মানুষটা একটু আলাদা, তারপর ওই ব্যাপারগুলো চেষ্টা করবো স্যার একটু কালকে আপনাকে জিজ্ঞেস করতে। আরো কেন থ্যাংক ইউ স্যার। তা আমরা আজকে এইটুকুই রাখি।